হ্যালো বন্ধুরা, ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার যার নাম কি গ্যাসের আচরণ ছিল, তার আজকে লেকচার নাম্বার 6 স্টার্ট করছি। এর আগে আমরা 5টা লেকচার কমপ্লিট করেছি, যেখানে বিভিন্ন টাইপের অঙ্ক পড়েছি, চার্লসের সূত্র পড়েছি, তার গ্রাফ পড়েছি, প্লাস বয়েলের সূত্র পড়েছি, তার গ্রাফ পড়েছি। আজ আমরা আগের যে 5 নাম্বার লেকচারে যেখান থেকে শেষ করেছি তারপর থেকে স্টার্ট করছি। তো দেখো, 5 নম্বর লেকচারে আমরা এই অঙ্কটাকে কমপ্লিট করেছিলাম। এই অঙ্কটাকে দাঁড়াও, কালিটা চেঞ্জ করে নিই, সাদা দেখাচ্ছে, কালো করে নিচ্ছি। এই অঙ্কটা করেছিলাম। তো এই অঙ্কটা হয়ে গেছে। তো আমরা আজকে নেক্সট অঙ্ক থেকে স্টার্ট করছি। কিসের ওপর অঙ্ক চলছিল? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের ওপর বেস করে অঙ্ক চলছিল। তো দেখো সেকেন্ড অঙ্কটা কি বলছে। সেকেন্ড অঙ্কটা যদি তুমি দেখো, তাহলে তুমি কি দেখবে? সেকেন্ড অঙ্কটাই বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে বয়েল ও চার্লসের সেকেন্ড অঙ্ক, 2 নম্বর অঙ্ক। এটা এটা হচ্ছে 2 নম্বর। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা উষ্ণতা লেখা আছে ও 50 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 800 সিসি দেওয়া আছে। 800 সিসি হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? এখানে কোনো কোনো কিছুই কনস্ট্যান্ট বলিনি। যখনই কোনো কিছু কনস্ট্যান্ট না বলবে, ধ্রুবক না বলবে, তখন আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তাহলে আমরা জানি, দেখো আমরা কি জানি দেখো, আমরা জানি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অনুসারে কি P1 V1/T1 সমান সমান P2 V2 বাই T2, P2 V2/T2। এখান থেকে দেখো বলছে ওই গ্যাসের আয়তন কত। তো প্রথমে আয়তন কত দেওয়া আছে? 800 সিসি। তাহলে আমার V2 মান চেয়েছে, তো এখান থেকে বরং করার দরকার নেই। আমরা জানি এটা লিখে এটাকে 1 নং দিয়ে রাখছি। এখানে এখানে দেখো P1 কে কি বলে? গ্যাসের প্রাথমিক চাপ। গ্যাসের প্রাথমিক চাপ যার মান কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 50 সেন্টিমিটার এইচজি চাপ দেওয়া আছে। V1 কে কি বলে? গ্যাসের প্রাথমিক আয়তন বলে। কত দেওয়া আছে গ্যাসের প্রাথমিক আয়তন? গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া আছে 800 সিসি। T1 কে কি বলে? T1 কে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা বলে। কত দেওয়া আছে মান? 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন হবে? 0 + 273 কেলভিন হবে। এগুলো পুরো ডিটেলসে পড়েছি। যদি বুঝতে অসুবিধা হয় তো লেকচার নাম্বার 1 2 3 দেখতে হবে। তাহলে এটা যোগ করলে কত হবে? 273 কেলভিন। আবার কি লিখতে পারি? P2 সমান সমান কি? P2 সমান সমান গ্যাসের অন্তিম চাপ। গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে? গ্যাসের অন্তিম চাপ দেওয়া আছে। দেখো গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে? অন্তিম চাপ কত দেওয়া আছে? 75 সেন্টিমিটার। 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 75 সেন্টিমিটার এইচজি চাপ দেওয়া আছে। V2 কে কি বলে? গ্যাসের অন্তিম আয়তন কত দেওয়া আছে? এইটাই আমাদের বের করতে হবে। T2 কে কি বলে? T2 কে বলে গ্যাসের অন্তিম তাপমাত্রা। অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে? অন্তিম তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কিসে নিয়ে যাব? কেলভিনে নিয়ে যাব। কেলভিনে নিতে গেলে কি হবে? 27-এর সাথে 273 যোগ করতে হবে। করলে কোথায় যাবে? এটাকে কেলভিনে যাবে। তাহলে 273 আর 27 যোগ করলে কত আসছে? 300 কেলভিন আসছে। 300 কেলভিন। এবার আমরা কি 1 নং সমীকরণ থেকে পাই? 1 নং সমীকরণ থেকে পাই কি ছিল? 1 নং সমীকরণ P1 V1/T1 সমান সমান P2 V2/T2 ছিল। এখান থেকে সবার মান বসিয়ে দিচ্ছি। দেখো P1 এর মান কত দেওয়া আছে? P1 এর মান দেওয়া আছে কত? দেখো P1 এর মান কত পেয়েছি? 50। P1 এর মান কত পেয়েছি? 50 ইন্টু V1 এর মান কত দেওয়া ছিল? দেখো V1 এর মান প্রথমে দেওয়া থাকবে কত? 800 সিসি। তাহলে 800 দেওয়া আছে। আর T1 এর মান কত দেওয়া আছে? 273 দেওয়া আছে। একইভাবে P2 এর মান কত দেওয়া আছে? P2 এর মান দেওয়া আছে 75। আর V2 এর মান কত দেওয়া আছে? V2 এর মান আমাদের বের করতে হবে। আর T2 এর মান কত দেওয়া আছে? 300। T2 এর মান কত দেওয়া আছে? 300।
যদি এরকম থাকে দেখো, কাটাকাটি করার চেষ্টা করো এখান থেকে কোনটা দিয়ে কাটছে দেখো। তো 5 দিয়ে কাটলে 5 10 50, আর 5 দিয়ে কাটলে 5 15 কত হয়? 75। আর 5 দিয়ে 300-কে কাটলে কত হবে? 25 দোকানে 15 দোকানে 30, তার মানে এটা 20 আসছে। এটা কত আসছে? 20। এটা যদি 20 আসে তাহলে আমাদের এখান থেকে কিভাবে কাটাকাটি হবে, তাই তো? এখান থেকে আমরা তাহলে কিভাবে কাটাকাটি করবো দেখো। এক কাজ করি, পরে ফ্রেশ করে লিখে নিই। এ পাশে যা পড়ে থাকছে ওপরে তাহলে 10 × 800 থাকছে, তাহলে ওপরে থাকছে 10 × 800, 10 × 800, আর নিচে পড়ে থাকছে কত? 273, 273। আর ওইদিকে কি পড়ে থাকছে? এইদিকে পড়ে থাকছে হচ্ছে, এদিকে কিছু পড়ে নাই, খালি V2 পড়ে থাকছে, V2/20, V2/20। তো দেখো 3 দিয়ে তো আর কাটবে না এগুলো, তাহলে এটা আর কাটছে না। তাহলে এক কাজ করছি আমরা, এবার কি করব? এবার যদি না কাটে তাহলে আমরা একটা কাজ করছি, গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করে আমরা কি লিখতে পারি দেখো, গুণ করে এখান থেকে গুণ করে দিচ্ছি দেখো। তাহলে V2 সমান সমান এইভাবে গুণ হবে, 273, V2 সমান সমান এটা 8 দোকানে 16, তারপর কটা শূন্য হবে দেখো? 3টে, আর এখানে একটা 4টে, 4টে শূন্য। তাহলে V2 সমান সমান কত হবে? V2 সমান সমান হচ্ছে 16-র পরে 4টে শূন্য বাই কত? 273। তাহলে এইটা যদি হয় ভাগ করো, কত ঘর যাবে প্রথম কথা দেখো। 5 দিয়ে এটা হচ্ছে 7 দিয়ে বেশি, 7 দোকানে 14 বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা 6 দিয়ে দিই দেখো, 6 দিয়ে দিলে 3 6 18, 8 হাতে কত? 1, 6 7 42, আর 1 43, 3 হাতে কত? 4, 6 দোকানে 12 আর 4 16। তো দেখো 12 আর 4 16 মানে হচ্ছে 6 দিয়েও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইটা 6 দিয়ে না দিয়ে আমরা তার থেকে ছোট দিয়ে দিচ্ছি। কত দিয়ে দিচ্ছি? 5 দিয়ে দিচ্ছি। তাহলে 5 দিয়ে যদি আমরা দিই তাহলে কত হবে? 5 দিয়ে দিলে দেখো, 3 5 15-র 5, আর 6 দিয়ে 3 6 18, 8, 6 দোকানে 12 1 13 3 38, আর 6 দোকানে 12 আর 3 15। ও ভুল হয়েছে, ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। দেখো 6 দিয়েই যাবে, 6 দিয়ে 3 6 18 8 হাতে কত? 1, 6 7 42, আর 1 43, 3 হাতে কত? হাতে কত? 4, 6 দোকানে 12 আর 4 16। ও না না না, যাবে না যাবে না, একই জিনিস ভুল করেছি বারবার। আমরা 3 ধরেছিলাম তখন মনে মনে। তাহলে 5 দিয়ে যাবে দেখো, 3 5 15-র 5 হাতে কত? 1, 5 7 35, আর 3 35, আর 1 কত হবে? 36, 6 হাতে কত? 3, 5 দুনে 10, আর 3 13। তাহলে 10-এর থেকে 5 বাদ দিলে 5 হবে, তাহলে 7, 10-এর থেকে 7 বাদ দিলে কত হবে? 3 হবে, হাতে কত? 1 থাকবে, 1 হলে কত? 4, তাহলে 6-এর থেকে 4 বাদ দিলে 2। তাহলে এইটা আসছে 375, 275 এসছে, 275 এসছে। আর তাহলে তো এক ঘর যাওয়ারই কথা ছিল। 6 দিয়ে 318, আর থাকে 1, 6 7 42, 1 43, 3 হাতে কত? 4, 6 দিয়ে 12 আর 4 16। তাই ভুল হয়েছে নাকি বিয়োগ করে? হ্যাঁ ভুল হয়েছে তো। তাহলে 5 হচ্ছে 7, 10 পর 3 হবে, এই জন্য ভুল হয়েছে। ইস, এখানে কত হবে? 3। বিয়োগ দেখো একবার, আমারও ভুল হয়ে গেছে বিয়োগটা। 10-এর থেকে 5 বাদ দিলে 5, এবার 7 6 1 7, 10-এর থেকে 7 বাদ দিলে 3, আর 6-এর থেকে কত? 4 বাদ দিলে 2। তাহলে এটা আসছে, তাহলে এটার জন্য যাবে না। তাহলে আবার দশমিক নিয়ে একটা শূন্য নামিয়ে দাও, দশমিক নিয়ে একটা শূন্য নামাও এখানে। কয় ঘর যাবে এবার? এবার যদি দেখো 9 ঘর যদি দাও, আর 9 ঘর যদি দাও তাহলে 1800 হবে, আর 9 হচ্ছে 7 9 63, 3 হাতে 6, তাহলে 9 দোকানে 18, আর 6 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 ঘর দাও। 3 8 24, 4 হাতে কত? 2, 3 8 24, 4 হাতে কত থাকছে? 2 থাকছে, হাতে 2 থাকছে। 27 56, আর 2 এ কত? 58, 8 হাতে কত? 5। এবার 8 দোকানে 16, আর 5 কত হবে? 21। তাহলে 10-এর থেকে 4 4 বাদ দিলে কত হবে? 6, 6। তাহলে 15-র থেকে 9 বাদ দিলে কত হবে? 15-র থেকে 9 বাদ দিলে কত হবে? 15-র থেকে 9 বাদ দিলে 6, হাতে 1, 1 হচ্ছে এইটা আসছে, তার মানে 23 থেকে 22 বাদ দিলে 1, দশমিকের জন্য, দশমিকের জন্য নয়, এখানে আর একটা শূন্য থাকবেই। এইটা 5, আমরা এই 5টা, এই 4টে শূন্য, দশমিক নেওয়ার দরকার ছিল নাকি?
দেখে নিতে দাও চারটে, একটা শূন্য, তো এখানে মোট চারটে শূন্য, প্রথম দুটো একটা শূন্য নামিয়েছে আর একটা শূন্য নামাচ্ছে, তো দশমিক লাগবে না। হ্যাঁ দশমিক নেই, এখানে ভুল হয়েছে, বিয়োগ ভাগ করা ভুল করছি কি করে, এসব ভাগ ইজি কম, ইজি ভাগ, এখানে 8 ছিল। এবার তাহলে কত দিয়ে যাবে দেখো, এবার 6 ঘর দিয়ে দাও, 6 ঘর দিলে আসছিল কত, 1638 আসছিল, 1638। তাহলে 1638-এর পরে এখানে দেখো, এখানে বিয়োগ করে লিখছি, এখানে তাহলে 2 হবে আর এখানে 2, তাহলে আর ভাগ করার দরকার নেই। দেখো কত আসছে তাহলে, এইটা তাহলে কত প্রায় লিখবো, 586, কত আসছে 586, তাহলে 586, তাহলে গ্যাসের আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, অন্তিম আয়তন, মানটা ভালো নেই জন্য কাটাকাটি সমস্যা হচ্ছে। গ্যাসের অন্তিম আয়তন কত আসছে, 586, প্রায় প্রায় 586 সিসি। এইভাবে লিখ, 586, 586 সিসি প্রায়, কারণ আরো যে যাবে এটা আমরা এটাই রাখছি অ্যাপ্রক্সিমেশনে এই উত্তরটাই রাখছি। তারপরে দেখো এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে, বলছে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 750 মিলিমিটার চাপে গ্যাসটির আয়তন কত। এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে, 5 লিটার হলে কত দেওয়া আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 750 মিলিমিটার গ্যাস চাপে গ্যাসটির আয়তন কত। তো একই সূত্র, এখানে কোনো কিছু ধ্রুবক নেই, ধ্রুবক না থাকলে বয়েলও চালছে সূত্র, বয়েলও চালছে সূত্র মানে কি, আমরা জানি, কি P1 V1/T1 সমান সমান P2V2/T2। এখানে এটাকেই রাখছি আমরা, এখানে কোনটা কি লিখে নিচ্ছি, এখানে P1 কে কি বলে, গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ, কত দেওয়া আছে গ্যাসের প্রাথমিক চাপ, দেখো এনটিপিতে প্রাথমিক চাপ কত হয়, এনটিপিতে প্রাথমিক চাপ 1 atm প্রেশার হয়। 1 atm কে কি বলে, 760 মিলিমিটার, 760 কি রয়েছে এটা মিলিমিটার, হ্যাঁ 760 মিলিমিটার এইচজি চাপে, এটা আগে ডিটেলসে বলেছিলাম। 1 মিলিমিটার, 1 atm মানে কত, 760 মিলিমিটার, অথবা 76 সেন্টিমিটার এইচজি চাপ, 76 সেন্টিমিটার এইচজি চাপ। তাহলে এইটা যদি হয়, আমরা এটা যেহেতু মিলিমিটারে দেওয়া আছে তাই মিলিমিটারটা নিচ্ছি, তাহলে কত, 760 মিলিমিটার এইচজি, মিলিমিটার চাপ। ভি ওয়ানকে কি বলে, ভি ওয়ানকে গ্যাসের প্রাথমিক আয়তন বলে, কত দেওয়া আছে প্রাথমিক আয়তন, 5 লিটার দেওয়া আছে। আর T1-কে কি বলে, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, কত দেওয়া আছে, 50 + 273, একবারে লিখে দিচ্ছি, 50 + 273, এত কেলভিন মানে কত আসছে, মানে 323 কেলভিন, 323 কেলভিন আসছে, হয়েছে। না 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 না, ও এটা তো 50, তো পরেরটাই 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, পড়ো অঙ্কটা, পড়া ভালো করে দেখো, আমিও ভুল করে অঙ্কটা এরকম এরকম করেছি, দেখো ভালো করে পড়ে দেখো, আমিও এখানে না পড়ে এরকম করেছি দেখো। এনটিপিতে যে কোনো গ্যাসের এনটিপির কন্ডিশন কি, একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর কত, 1 atm প্রেশার, তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার কত, 1 atm, অথবা এটাকে বলে কত, 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার এইচজি, অথবা এটাকে কি বলে, 760 মিলিমিটার এইচজি চাপ, এটাকে। তাহলে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন, কত দেওয়া আছে, 273 কেলভিন। তারপরে দেখো, তাহলে এটা মুছে দিচ্ছে, এগুলো লাগবে না। আবার দেখো, আবার P2 সমান সমান কি হবে, গ্যাসের অন্তিম চাপ, কত দেওয়া আছে গ্যাসের অন্তিম চাপ, গ্যাসের অন্তিম চাপ প্রশ্ন পড়ে দেখো, 750 মিলিমিটার এইচজি চাপ দেওয়া আছে, 750 মিলিমিটার এইচজি চাপ দেওয়া আছে। ভি2-কে কি বলে, গ্যাসের অন্তিম আয়তন বলে, কত দেওয়া আছে গ্যাসের অন্তিম আয়তন,
গ্যাসের অন্তিম আয়তনে কত চেয়েছে, ভি2 মান চেয়েছে। আর টি2 মান কত, গ্যাসের অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। 50 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 50 প্লাস 273, এত কেলভিন মানে কত আসছে, 323 কেলভিন, মানে কত আসছে, 323 কেলভিন। এবার আমরা লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণ যেটা ছিল P1 V1/T1 সমান সমান P2 V2/T2। তাহলে এখান থেকে P1 এর মান কত পেয়েছি দেখো, P1 এর মান আমরা কত পেয়েছিলাম, P1 এর মান দেওয়া আছে 760, P1 এর মান 760 দেওয়া আছে। V1 কত দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে 5 লিটার, 5 লিটার। আর T1 কত দেওয়া আছে, 273 ছিল, সমান সমান ওদিকে 750 দেওয়া আছে। V2 মানটা আমাদের বের করতে হবে, V2 মানটাই বের করতে হবে, V2 মানটা বের করতে হবে। T2 মান কত দেওয়া আছে, 323, তাহলে এটা V2 হবে। আর পরে কত হবে, 323, 323। তাহলে দেখো কোনটা কোনটা কাটছে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিচ্ছি, আর 5 দিয়ে কাটলে 5×5 = 75 হয় এটা। আর 3 দিয়ে যদি এটা কাটো, 3 দিয়ে তো এটা কাটবে না, এটা এটা কাটছে কিন্তু এটাও কাটবে, কাটবে, হ্যাঁ ওটা কাটবে কিন্তু ওটা কাটছে না। তাহলে কি করব, কোনাকুনি গুণ করে নাও। তাহলে কোনাকুনি গুণ করলে আমাদের কি কি গুণ করতে হবে, আমাদের গুণ করতে হবে 273 × 15 আর 76 × 323। তাহলে আমাদের গুণ করছি 273 × 15 সমান সমান ক্যালকুলেটিভ অঙ্ক 76 × 323। দেখো 273 × 15 গুণ করলে কথা হবে, এটাকে যদি তুমি 15 দিয়ে গুণ করো, 15 দিয়ে গুণ করলে দেখো 3×5 = 15, 5 হাতে 1, 5 7 35, একে কত 36, 6 হাতে কত 3, 5 2 10 আর 3 কত আসছে 13। আর এটা কত আসছে 3 নামছে, এটা 7 নামছে, এটা 2 নামছে। তাহলে এটা কত আসছে 5 নামছে, এটা 9 নামছে, এটা 10, এটা 0। তাহলে 4095 আসছে, 95, 40 কত 95। তাহলে 273 × 15 গুণ করলে 4095 আসছে। তাহলে আমাদের এখানে আসছে 4095 V2। এটা গুণ করো, তাহলে 323-কে 76 দিয়ে গুণ করলে কথা হবে দেখো, 3×6 = 18, 8 হাতে 1, 3 2 6, একে কত 7, আর 3×6 = 18, 8 হবে। আর এটা গুণ করলে দেখো 3 7 21, 1 হাতে কত 2, 7 2 14 আর 2 16, 6, তাই তো, হাতে কত 1, 3 7 21, একে কত হবে 22, 3 7 21 আর একে কত আসছে 22। তাহলে 8 আসছে, এটা কত নামছে 8 নামছে, এটা কত নামছে 8 নামছে। আর হচ্ছে 8 আর 6 14, 4 হাতে কত 1, 2 আর 3 একে 4, 2 মানে 244, বলছে 24488 আসছে। তাহলে 24488 দেখে একবার, 318, 8 হাতে 1, 3 2 6, একে 7 আর 6, 3 6 18, 8। তাহলে এখানে কত আসছে, 3 7 21, 1 হাতে কত 2, 7 2 14 আর 2 16, 6, 16 6 হাতে কত 1, 3 7 21, একে 22। তার মানে 8 নামছে, এটা 8 নামছে, 8 আর 6 14, 4, 2 একে 3 একে 4 এটা। তাহলে আমার এখান থেকে V2 মান বের করতে হবে। তাহলে V2 মান যদি বের করি, তাহলে V2 সমান সমান কত আসছে আমার, V2 সমান সমান আসছে হচ্ছে 24488, তারপর হচ্ছে 4095। তাহলে ভাগ করতে হবে একে, এরকম দেখো, বা V2 সমান সমান 24488 4095 ছিল, হ্যাঁ 4095। তাহলে একে ভাগ করো, 24488 কত দিয়ে যাবে, প্রথমে দেখো প্রথম দিয়ে কত দিয়ে যাচ্ছে, 6 দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে, 4 6 24, তাহলে 5 দিয়ে দাও। 5 দিয়ে যদি দাও, তাহলে 5 5 25, 5 হাতে কত 2, 5 নং 45 আর 2 47, 7 হাতে কত 4, 4 5 20, আর 4 কত হবে 20 আর 4 24। দেখো 5 5 25, 5 হাতে 2, 5 নং 45 আর 2 47, 7, আর এটা হচ্ছে 5 1 5 আর 0, মানে হচ্ছে 4 নামছে, এটা কত নামছে 4 নামছে না। তাহলে তারা বসানো ভুল আছে, এবার হবে 4, এটা দেখো 5 5 25, 5 হাতে 2,
5×9 = 45 আর 2 = 47 হাতে কত 4, 5 × 5 5 শূন্য শূন্য আর চা কত থাকবে পড়ে থাকছে কত 4, তাই তো 5×5 = 25 5 হাতে 2 5×45 আর 2 = 47 7 লিখছি কেন তো 5×5 = 25 5 হাতে কত 2 5×45 আর 2 = 47 7 হবে হাতে কত 4, তাহলে 5 শূন্য শূন্য, তাহলে এখানে 4 বসবে আর 4 5 20। এরপরে দেখো তারপরে কি করছি দেখো বিয়োগ করো, বিয়োগ করলে কত নামছে এটা, এটা তো 3 নামছে, এটা হচ্ছে 3 নামছে, এখানে এখানে কত নামছে 1 নামছে, এটা 0 আর এটা 4, আর কি দশমিক নিয়ে একটা 0 নিয়ে নেবো, দশমিক নিয়ে দশমিক নিলাম, নিয়ে 0 নামালাম। এবার 0 নামালে কয় ঘর দিচ্ছে দেখো, যদি আমরা এটা করে 9 ঘর দিয়ে দিচ্ছি, 4×9 = 36, তাহলে 5×9 = 45 5 হাতে কত 4, 9×9 = 81 আর 4 × 85 85 5 হাতে কত 8, 9 শূন্য শূন্য, তাহলে 8 একে 8 বসবে এখানে 8, তাহলে কত পড়ে থাকছে 4×9 = 36, তাহলে এটা 5 নামছে, এটা 5 নামছে, এটা 6, 13 থেকে 6 বাদ দিলে কত থাকবে 7 থাকবে, হাতে থাকবে 1, তাই তো 1 9, 11 থেকে 9 বাদ দিলে কত হবে 2, হাতে কত 1 7 7 হচ্ছে কত হলে 13 10 পাবো 3 হলে হাতে 1, তাহলে এইটা, তাহলে এর জন্য যদি দশমিক নিই, দশমিকের জন্য আবার যদি শূন্য নিই, তাহলে এবার কয় ঘর যাবে, এইবার যদি তুমি দাও এবার 8 ঘর গেলে কত হবে 4 32 না, আর হচ্ছে 50 40 শূন্য, আর হচ্ছে 8×9 = 72 আর 4 76 শূন্য 60, আর হচ্ছে 7, দেখি 8 ঘর যায় নাকি, 5 40 শূন্য, হাতে কত 4, 8×72 আর 4 কত 76 6, হাতে কত 7, 8 থেকে 8 থেকে 7 আসবে, তার মানে 4 32 যাবে না, এটাই আমিও ভাবছিলাম যে যাবে না, তাহলে আমরা 7 দিয়ে দিচ্ছি, তাহলে কত ঘর দিচ্ছি 7 ঘর, তাহলে 7 ঘর দিলে কত হবে দেখো, 7 ঘর দিলে 5×9 = 45 5 হাতে কত 3, 7×9 = 63 আর 3 এ কত 66 6 হাতে কত 6, 7 একে 7 আর 6 এখানে 6 বসবে আর 4 7 28, তার মানে কত আসছে 5 আসছে, এখানে 7 15 15 থেকে 7 বাদ দিলে কত হবে 8 হবে, এখানে 1 যোগ হচ্ছে, তাহলে 7 7 মিলছে 0, আর এটা কত নামছে 4, হয়েছে, আর ভাগ করার দরকার নেই, দেখো কখনো মিলবে না এটা, এটা কখনো কি হবে মিলবে না, তাহলে কি হবে 5.97 আসছে, তাহলে অ্যান্সার কোনটা হবে এটাই, এত সিসি প্রায়, তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত এসছে ওটা, অর্থাৎ গ্যাসের অন্তিম আয়তন গ্যাসের অন্তিম আয়তন 5 পয়েন্ট কত এসছে 5.97 সিসি প্রায়, আবার এককটা দেখে নি সিসি ছিল না অন্য কিছু ছিল, এত লিটার ছিল, সরি সরি স্টুডেন্ট, এটা লিটার হবে, এত লিটার, এত লিটার এল, এখানেও তাই হবে এত লিটার। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে কোনো নির্দিষ্ট ভরের, বলছে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যাসটিকে এমনভাবে উত্তপ্ত করা হলো যাতে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ হয়, গ্যাসের অন্তিম উষ্ণতা কত, এটা ভালো অঙ্ক দেখো, ক্যালকুলেটিভ নয় কিন্তু ভালো অঙ্ক, এটা স্টার হবে, আর বাকিগুলো ওইগুলো অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ ছিল। তো দেখো কি বলছে, বলছে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, গ্যাসটিকে এমনভাবে উত্তপ্ত করা হলো যাতে গ্যাসের চাপ ও আয়তন, দেখো গ্যাসের চাপ ও আয়তন সবই দ্বিগুণ হয়ে যাচ্ছে আর গ্যাসের তাপমাত্রাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি এরকম হয় একটাও ধ্রুবক না থাকে তাহলে কিসের সূত্র হয়, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, তাহলে আমরা জানি কি দেখো, আমরা জানি P1 V1/T1 সমান সমান P2 V2/T2, এটা 1 নং সমীকরণ, এখানে প্রত্যেকবার ওই জিনিস লিখতে হবে, এখানে P1 কে কি বলে গ্যাসের প্রাথমিক চাপ,
যার মান কত দেওয়া আছে বইয়ে, প্রাথমিক চাপ দেওয়া আছে, দেওয়া নেই, ধরলাম পি। V1 কি, গ্যাসের প্রাথমিক আয়তন, যার মান কত ভি। আর T1টা কি, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, যার মান কত দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, 300 কেলভিন। 273-এর সাথে যোগ করো তাহলে 300 কেলভিন। কত আসছে, 300 কেলভিন। আর P2টা কি, P2 হচ্ছে গ্যাসের অন্তিম চাপ, যার মান কত দেওয়া আছে, বলছে প্রথমটার এই যে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ, প্রথমে কত ছিল পি, পরে কত হয়েছে 2p, তাহলে কত হবে, এটা 2p হবে। V2 কে কি বলে, গ্যাসের অন্তিম আয়তন, কত হবে, দ্বিগুণ বলেছে, তাহলে 2v হবে। আর T2টার নাম কি, T2 নাম হচ্ছে গ্যাসের অন্তিম তাপমাত্রা, কত দেওয়া আছে অন্তিম তাপমাত্রা, এটাই বের করতে বলেছিল, তাহলে অন্তিম তাপমাত্রা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই, P1 V1 বাই T1 সমান সমান কি ছিল, P2 V2 বাই T2। তাহলে এখান থেকে দেখো P1 এর মান কত দেওয়া আছে, P1 এর মান তো P, V1 এর মান V, আর T1 এর মান কত 300, সমান সমান P2 এর মান কত দেওয়া আছে 2P, এটা কত 2V বাই T2। তাহলে P আর এই P কাটছে, V আর V কাটছে, তাহলে এখানে 1, তাহলে T2 সমান সমান কত আসছে, T2 সমান সমান 3 4 1200 কেলভিন। তাহলে গ্যাসের অন্তিম তাপমাত্রা কত আসছে, অতএব লিখবো গ্যাসের অন্তিম তাপমাত্রা, গ্যাসের অন্তিম তাপমাত্রা 1200 মাইনাস 273, আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে লিখবো তার জন্য, কত আসছে তাহলে 819 নাকি 300, হ্যাঁ বিয়োগ করো দেখো কত আসছে, এটা হচ্ছে 7 আসছে, আর এটা হচ্ছে কত নামছে 927, তাহলে কত আসছে 927 ডিগ্রি সেন্টিগ্রেড, কত আসছে 927 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরটা দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড করলে চাপ 70 সেন্টিমিটার Hg থেকে পরিবর্তিত হয়ে 60 সেন্টিমিটার Hg হয়, তাহলে গ্যাসের প্রাথমিক এবং অন্তিম আয়তনের অনুপাত কত। সেম অঙ্ক, আর ইজি অঙ্ক, দেখো কি করব আমরা, এটাকে কিভাবে লিখতে পারি, বয়েল ও চার্লসের সূত্র অনুযায়ী, সমন্বয় সূত্র অনুযায়ী আমরা কি জানি দেখো, আমরা জানি P1 বাই V1, P1 V1 বাই T2, T1 সমান সমান P1 V1 বাই T1 সমান সমান দেখো P2 V2 বাই T2। এখানে এটাকে আমরা 1 নং রাখছি, এটাকে আমরা 1 নং রাখছি, এখানে P1 কে কি বলে, গ্যাসের প্রাথমিক চাপ, যার মান কত দেওয়া আছে, এই যে কত দেওয়া আছে 70 সেন্টিমিটার Hg, 70 সেন্টিমিটার Hg। V1 কি রয়েছে, গ্যাসের প্রাথমিক আয়তন, কত দেওয়া আছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন মান এটাই আমাদের বের করতে হবে, মানে এর অনুপাত চেয়েছে, তাহলে V1 আর V2 লাগবে। আর T1টাকে কি বলে, T1 হচ্ছে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, কত দেওয়া আছে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা দেখো 7 ডিগ্রি সেন্টিগ্রেড, 7 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত 273, আর 7 যোগ করলে কত 280 কেলভিন, 280 কেলভিন। আবার কি লিখতে পারি, আবার P2 সমান সমান কি জানি, P2 সমান সমান গ্যাসের অন্তিম চাপ, গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে, গ্যাসের অন্তিম চাপ দেওয়া আছে 60 সেন্টিমিটার Hg, তাহলে এইটা দেওয়া আছে 60 সেন্টিমিটার Hg।
ভি2 কে কি বলে? গ্যাসের অন্তিম আয়তন বলে, যার মান আমার অনুপাতে বের করতে হবে v1:v2। আর T2 মানে কি রয়েছে? গ্যাসের অন্তিম তাপমাত্রা। কত দেওয়া আছে গ্যাসের অন্তিম তাপমাত্রা? ভালো করে দেখো, 27°C। 27°C মানে কত হবে? 273 যোগ করো ওর সাথে, 273 সাথে 27 যোগ করলে কত হবে? 300 কেলভিন। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি 1 নং সমীকরণ থেকে? P1V1/T1 সমান সমান P2V2/T2। এখান থেকে দেখো P1 এর মান বসাও। P1 এর মান কত পেয়েছি আমরা? P1 এর মান বের করে রেখেছি, P1 এর মান 70। তাহলে 70 ইন্টু V1 এর মতো বসবে। T1 এর মান কত পেয়েছিলাম? T1 এর মান 280। 280 সমান সমান ওপাশে কত রয়েছে দেখো? P2 র মান কত যাচ্ছে? 60 দেওয়া আছে আর 300 কেলভিন দেওয়া আছে। তাহলে 60 ইন্টু V2/300 কেলভিন। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটছে, আর আর কি কাটছে দেখো? এই শূন্য আর এই শূন্য কাটে, আর এটা 6 দিয়ে কাটলে 5 6 30 হয়, আর এটা 7 দিয়ে কাটলে 4 7 28। তাহলে আমার কত আসছে? V1/4 সমান সমান V2/5, বা V1/V2 মানে কত? V1/V2 সমান সমান এইটা উপরে যাবে, তাহলে 4/5। V1:V2 সমান সমান 4:5। পরে নেক্সট কোশ্চেনে চলে আসো, কি বলছে দেখো। বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরে একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, কত চাপে 27°C তাপমাত্রায় ওই গ্যাসটি, বলছে ওই গ্যাসটির 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। এটাও দেখো মাধ্যমিক এসছে 2019-এ এটা। তো এখানে যেটা বলছে দেখো, এসটিপিতে একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে কত? 273। 273 দেওয়া আছে। এইবার তাহলে তোমার মনে হচ্ছে চাপ চাপ কত এখানে? কত চাপে? তার মানে P2 র মান চেয়েছে এখানে। P1 কত? এসটিপি বা এনটিপিতে কি হয়? P1 এর মান, P এর মান কত হয়? প্রাথমিক চাপ মানে চাপ কত হয়? 1 atm। 1 atm কে আমরা কি বলি? 1 atm কে আমরা কিসে লিখি? 1 atm কেই আমরা লিখি 76 সেন্টিমিটার এইচজি চাপ। 76 সেন্টিমিটার এইচজি চাপ। এই 76 সেন্টিমিটার এইচজি চাপকেই আমার কি লিখি আমরা? 760 মিলিমিটার এইচজি চাপ। এবার আমরা কোনটা বসাবো? এখানে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, তার জন্য এখানে 76 সেন্টিমিটার এইচজি চাপে বসাচ্ছি। 76 সেন্টিমিটার এইচজি চাপে আমরা বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা ওটা বসাই, তাহলে এটা দেখো ইরেজ করে দিচ্ছে। এটা আমরা ডিটেলসে পড়েছি এর আগেও, যে কোনটাকে কি বলে, কি এগুলো সব ডিটেলসে পড়েছি। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি P1V1/T1 সমান সমান P2V2/T2। এখান থেকে দেখো P1 এর মান কত দেওয়া আছে? ও P একবার বসানোর দরকার না, আগে লিখে নাও কোনটাকে কি বলে, বারবার লিখতে হবে, এটা এক্সামে ওইভাবে লিখতে হবে। এখানে P1 মানে কি? P1 মানে গ্যাসের প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ কত হবে? 76 সেন্টিমিটার এইচজি। V1 মানে কি? গ্যাসের প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন কত হয়? দেওয়া আছে 273 সেন্টিমিটার কিউব। T1 মানে কত? গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, একটু আগেই বলেছিলাম তাপমাত্রা কত হয় আগের অঙ্কে? 0°C হয়। 0°C মানে কত হয়? 273 কেলভিন। P2 মানে কি? গ্যাসের P2 মানে কি? গ্যাসের অন্তিম চাপ। অন্তিম চাপ কত দেওয়া আছে? গ্যাসের অন্তিম চাপ দেওয়া আছে কত? এটাই বের করতে বলেছে। V2 মানে কি? গ্যাসের অন্তিম আয়তন।
অন্তিম আয়তন কত দেওয়া আছে? 300 সেন্টিমিটার কিউব। T2 মানে কি? গ্যাসের অন্তিম তাপমাত্রা। অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে? অন্তিম তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 300 কেলভিন। 27 প্লাস 273 যোগ করো, 300 কেলভিন। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই দেখো, P1V1/T1 সমান সমান P2V2/T2। P1 এর মান কত দেওয়া আছে? P1 এর মান 76 দেওয়া আছে, 76। P1 এর মান 76, V1 এর মান কত দেওয়া ছিল? V1 এর মান দেওয়া ছিল 273। 273 দেওয়া রয়েছে, 273। আর T1 এর মানও পেয়েছি আমরা কত? 273। P2 এর মান রেখে দিয়েছি, V2 এর মান কত দেওয়া আছে? 300 সেন্টিমিটার কিউব। আর নিচে কত? 300 দেওয়া আছে, নিচে কত দেওয়া আছে? 300। তাহলে এই 300 আর এই 300 কাটছে, এই 273 আর 273 কাটছে, তাহলে P2 এর মান কত আসছে? বা P2 সমান সমান কত আসছে? 76 সেন্টিমিটার এইচজি চাপ। 76 সেন্টিমিটার এইচজি চাপ। তাহলে গ্যাসের অন্তিম চাপ কত হবে? গ্যাসের অন্তিম চাপ, গ্যাসের অন্তিম চাপ 76 সেন্টিমিটার এইচজি। পরে নেক্সট কোশ্চেন আসো, দেখো কি বলছে। এই যে বলছে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা গেল P v² = ধ্রুবক। এটা দেওয়া আছে দেখো, অন্য সময় যেরকম পিভি সমান সমান ধ্রুবক হয়, পিভি সমান সমান ধ্রুবক, পিভি সমান সমান ধ্রুবক অথবা ভিপি সমান সমান ধ্রুবক, একই কথা এটা। এইবার ওর জায়গায় কি দিয়েছে আমাদের? ভি পি স্কোয়ার সমান সমান ধ্রুবক। এটা কোনটা দেওয়া আছে? ভি পি স্কোয়ার সমান সমান ধ্রুবক দেওয়া আছে। তাহলে ভি পি স্কোয়ার সমান সমান যদি ধ্রুবক দেওয়া থাকে, ভি পি স্কোয়ার সমান সমান যদি ধ্রুবক দেওয়া থাকে, এবার বলছে গ্যাসটির প্রাথমিক আয়তন ও তাপমাত্রা যথাক্রমে ভি ও টি। গ্যাসটির আয়তন 2B হলে তাপমাত্রা কত হবে? গ্যাসটির আয়তন কত? 2B হলে তাপমাত্রা কত হবে? তাহলে P1 আর P2 প্রথমে বের করে নিতে হবে। এই সূত্র এর সাহায্যে প্রথম P1 আর P2 বের করবো। দেখো কি বলছে। দেখো, যেহেতু এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা যেরকম পিভি সমান সমান কি থাকতো? ধ্রুবক যদি থাকে, পিভি সমান সমান ধ্রুবক যদি লেখা থাকতো, বানান লিখতে গিয়ে কি হচ্ছে, পিভি সমান সমান যদি ধ্রুবক লেখা থাকে, তাহলে আমরা এরম লিখতে পারতাম P1V1 সমান সমান P2V2। তাহলে এখানেও তাই লিখবো। তাহলে এটা দেখো, ভি পি স্কোয়ার সমান সমান কি দেওয়া আছে? ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি লিখছি? V1 P1² সমান সমান V2 P2²। বা V1 কি বলছে? V1 হচ্ছে গ্যাসটির প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? ভি। প্রাথমিক আয়তন কত? ভি দেওয়া আছে। আর P1² থাকলো, কারণ জানি না ওটা কত। আর V2টা কি বলেছে দেখো? গ্যাসটির আয়তনের দ্বিগুণ। তাহলে V2 জায়গায় কত বসাবো? 2V ইন্টু P2²। ইন্টু কত আসছে? P2²। তাহলে এখান থেকে আমার দেখো ভি আর ভি কাটছে, তাহলে কি পড়ে থাকছে? P1² সমান সমান 2P2²। 2P2²। তাহলে আমার P1 বের করে নিচ্ছি এখান থেকে। P1 সমান সমান কত হবে? √2P2² হবে, √2P2²। এবার যেহেতু এখানে গ্যাসের পজিটিভ, তাই পজিটিভই নেবো এখান থেকে। তাহলে P1 সমান সমান কি লিখতে পারি? বা P1 সমান সমান দেখো, এখান থেকে রুট বেরোবে না, তাহলে কিন্তু এইটা তো বেরোবে। রুটের ভেতরে কটা P2² রয়েছে? রুটের ভেতরে P2² মানে কি? রুটের ভেতরে P2² মানে হচ্ছে রুটের ভেতরে P2 × P2। তাহলে একটা P2 বেরোবে, তাহলে সামনে কত থাকবে? √2। তাহলে √2P2। তাহলে P1 এর মান কত? P1 এর মান এসছে √2P2। P1 এর মান কত এসছে? √2P2। ঠিক আছে। এইবার আমরা আবার কি জানি? আমরা জানি P1V1/T1 সমান সমান P2V2/T2। P2V2/T2 এখানে সমান মান বসাতে হতে পারে। দেখো, গ্যাসটির আয়তন 2B হলে তাপমাত্রা কত হবে? মানে
অন্তিম তাপমাত্রা চেয়েছে, অন্তিম তাপমাত্রা চেয়েছে। তো যদি অন্তিম তাপমাত্রা চাই, এখানে আমরা ওইভাবে লিখে লিখে নিতে পারি। এখানে এখানে কি P1 মানে কি, P1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ কত দেওয়া ছিল, গ্যাসের প্রাথমিক চাপ কত, P1 রয়েছে। P1 এর মান কত পেয়েছি, √2P। P1 এর মান কত, √2P। এই P1 এর মান ওখানে বসালাম, P1 এর মান কত, √2P। আর V1 মানে কি, V1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন। কত দেওয়া আছে গ্যাসের প্রাথমিক আয়তন, V দেওয়া আছে। আর T1 মানে কি, T1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা। গ্যাসের প্রাথমিক তাপমাত্রা এখানে কি চেয়েছিল, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত দেওয়া আছে, T দেওয়া আছে। গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত দেওয়া আছে, T। আর কি লিখতে পারি, P2 সমান সমান কি, গ্যাসের অন্তিম চাপ। গ্যাসের অন্তিম চাপ কত, P2ই ধরেছি। আর V2 মানে কি, গ্যাসের অন্তিম আয়তন। কত দেওয়া আছে, প্রাথমিকটার দ্বিগুণ 2B বলে দিয়েছে বলে বইয়ে। আর T2 মানে কি, গ্যাসের অন্তিম তাপমাত্রা। কত দেওয়া আছে, অন্তিম তাপমাত্রা, এটাই তো চেয়েছে, কত, এর মান বের করতে হবে। তাহলে এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এটা 1 নং সমীকরণ ছিল। মান বসাও, P1 এর মান কত পেয়েছি, P1 এর মান √2 P2 পেয়েছি। আর V1 এর মান কত পেয়েছি, V। আর T1 এর মান কত ছিল, T। আর এদিকে P2 এর মান কত হবে, P2ই থাকবে। আর V2 এর মান কত হবে, 2B হবে। আর এখানে কত হবে, T2 হবে। তাহলে এখান থেকে V আর V কাটছে, এই P2 আর P2 কাটছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি আসছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমার আসছে √2/T, বা √2/T সমান সমান, এই সাইডে কি ছিল, এই সাইডে 2/√2, 2/2, 2/T2 থাকছে, 2/T2, বা কোনাকুনি গুণ করো, তাহলে T2 √2 সমান সমান আসছে 2T, বা T2 সমান সমান কত আসছে, তাহলে 2/√2 সঙ্গে T। এই √2 নিচে আসবে, তাহলে আমি উপর নিচেকে কি দিয়ে গুণ করছি, √2 দিয়ে গুণ করছি। তাহলে T2 সমান সমান 2/√2, আর একটা √2 নিচে গুণ করেছি, ওপরে একটা √2 গুণ করলাম, তাহলে T থাকছে। বা T2 সমান সমান কত আসছে আমার, এটা হচ্ছে দেখো 2√2 বাই নিচে √2 গুণ করলে কত হয়, 2 হয়, ইন্টু T। তাহলে T √2 কাটছে, তাহলে T2 সমান সমান কত আসছে, T2 সমান সমান √2T। তাহলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত আসছে, √2T। গ্যাসটির অন্তিম তাপমাত্রা, অতএব গ্যাসের অন্তিম তাপমাত্রা, গ্যাসের অন্তিম তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা কত আসছে, √2T, √2T। পরে কোশ্চেন দেখো, বলছে দেখো, তো দেখো, বয়েল ও চার্লসের সমন্বয়ে যত অঙ্ক ছিল সব করানো হয়ে গেছে। বয়েলের সূত্রে যত অঙ্ক ছিল সব করানো হয়ে গেছে, চার্লসের সূত্রে যত অঙ্ক ছিল সব করানো হয়ে গেছে। এইবার আমরা কি পড়বো, গে লুসাকের চাপের সূত্র। গে লুসাকের চাপের সূত্র একটুখানি বোঝানোর চেষ্টা করার চেষ্টা করছি। দেখো কি বলছে, ধরো চার্লসের সূত্রটা কি ছিল, চার্লসের সূত্রে যদি তুমি চাপকে স্থির রাখতে, যদি চাপকে স্থির রাখতে, তাহলে কি হতো, চার্লসের সূত্রে কে স্থির ছিল, চাপ স্থির ছিল। যদি চাপকে স্থির রাখো, তাহলে কি বলেছে, তাহলে বলেছিল যে কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন, ধরো একটা গ্যাস রয়েছে, একটা পাত্রে গ্যাস রয়েছে, তাহলে পাত্রে গ্যাস রয়েছে মানে কি, গ্যাসের একটা আয়তন থাকবে। আর তখন মনে করো তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0। মানে একটা ধরো বাড়িতে সিলিন্ডার রয়েছে, তাহলে ওর মধ্যে যে গ্যাসটা রয়েছে, সেটা পরিবেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় ওইটা রয়েছে। তাহলে ওইটা যদি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি, তাহলে ওই গ্যাসের আয়তনটাকে কত ধরছি আমরা, V0। এবার চার্লসের সূত্রে কি বলছে, যদি তুমি এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়াও, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে আয়তন কত বাড়বে, আয়তন আগে কত ছিল, V0, এই V0-র 1-273 বাড়বে, 1-273 বাড়বে। আবার যদি তুমি 1 ডিগ্রি থেকে আর 1 ডিগ্রি বাড়াও, মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছ 1 ডিগ্রি করে আবার, তাহলে এটা কত হবে, V0 ইন্টু 2/273। বোঝা যাচ্ছে কি বললাম।
যদি এইভাবে বাড়াতে থাকো তাহলে কি হবে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওর যে টেম্পারেচার সেটা কি হবে, ওর যে আয়তন সেটা কি হবে, বাড়বে। কত বাড়বে, আয়তন কত বাড়বে, তাপমাত্রা বাড়লে আয়তন কত বাড়বে, আগের আয়তনের 1/273 অংশ, আগের আয়তনে 1/273। মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে 546 লিটার। তাহলে 1 ডিগ্রি যদি বাড়াও তাহলে আয়তন কত বাড়বে, এই 546-এর 1/273। তাহলে কত আসছে, 2 দিয়ে কাটছে, তার মানে কত বাড়ছে, 2 বাড়ছে। মানে আগে কত ছিল, আগে 546 ছিল, 1 ডিগ্রি বাড়ানোর ফলে ওর আয়তন বাড়বে কত, 548, 46-এর সাথে 2 যোগ করে 48। বোঝা গেছে কি বললাম। সেম এখানে এখানে কিসের সূত্র দেওয়া আছে, গেল-লুসাকের চাপের সূত্র। গেল-লুসাকের চাপের সূত্রটা কি হচ্ছে দেখো এবার, তাহলে এটা মুছে দিচ্ছি। চাপের সূত্রটা দেখো, চাপের সূত্রটা কি হবে, প্রথমে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটার একটা নির্দিষ্ট চাপ থাকবে। প্রথমে একটা গ্যাস রয়েছে, মানে একটা সিলিন্ডারে গ্যাসকে রেখেছো, সেই গ্যাসের একটা কি রয়েছে, চাপ রয়েছে। সেই চাপটাকে আমরা কি ধরলাম, P0 ধরলাম। কখন, তাই টেম্পারেচার কত তখন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ কত, P0। এইবার যদি তুমি আয়তনটাকে স্থির রাখো, ভিটাকে যদি কোনো চেঞ্জ না করো, তাহলে এই গ্যাসের, এই গ্যাসের চাপ কত, 1 ডিগ্রি যদি বাড়াও, মানে গ্যাসের যদি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াও, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার বাড়াও, তাহলে গ্যাসের চাপ কত বাড়বে, আগের যে চাপ ছিল তার 1/273 বাড়বে। তাহলে আগে কত ছিল, আগে P0 ছিল, পরে কত বাড়ছে, P0-র 1/273 বাড়ছে। একইভাবে যদি কমতো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমালে কি হবে, আগে যে টেম্পারেচার ছিল তার 1/273 অংশ কমবে। তাহলে আগে কত ছিল, P0 ছিল, আর পরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি কমাই টেম্পারেচার, তাহলে কত কমবে, P0 ইন্টু 1/273, P0 ইন্টু 1/273। এখান থেকে যদি আমি P0 কমন নিই, এখান থেকে P0 কমন নিলে কি পড়ে থাকছে, 1 প্লাস 1/273, 1 প্লাস 1/273। এখান থেকে P0 কমন নিলে 1 মাইনাস 1/273। তো দেখো, এইটা হচ্ছে চার্লসের সূত্র, এটা হচ্ছে কিসের সূত্র, চাপের সূত্র। তা এইবার আমি পড়ছি দেখো, বলছে আয়তন স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের, আয়তন স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, যেটা বললাম। এবার এটাকে আমরা অঙ্ক হিসাবে কিভাবে লিখবো, ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো দেখো, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ কত, P0, যেটা আমি ধরেছিলাম। স্থির আয়তনে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ কত হবে, পিটি হলে এই পিটির মান কত হবে, এই পিটির মানই বলেছে, পিটির মানই কত হবে, আগে কত ছিল P0, আর কত বাড়বে, P0-র কত 1/273 বাড়বে, P0-র 1/273 কি হবে, বাড়বে। P0-র 1/273, এবার টেম্পারেচার কত, টি, তাই এখানে টি লিখতে হবে, যেটা আমরা বলেছিলাম 2 হলে 2 লিখতাম, 3 হলে 3 লিখতাম, যেটা ওভাবে। তাহলে এখান থেকে দেখো P0 কমন নিলে কি হবে, P0 কমন নিলে 1 প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন, যদি বাড়াই তাহলে প্লাস হবে, যদি কমাই তাহলে মাইনাস হবে, 1 প্লাস মাইনাস T/273। তাহলে এখান থেকে যদি দেখো পরের বার কি আসছে, এইটা, তাহলে পিটি ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। এইবার কি, কেলভিন স্কেল অনুযায়ী চাপের সূত্রকে কিভাবে আমরা লিখবো, কেলভিন স্কেল অনুযায়ী চাপের সূত্রকে কিভাবে লিখবো দেখো, লেখার আগে বুঝিয়ে দিচ্ছি। কেলভিন স্কেলের সাপেক্ষে লিখবো, আমরা তো সবার শেষে এটা লাইন লিখেছিলাম, সেটা কি ছিল, পিটি সমান সমান এসেছিল P0 1 প্লাস, প্লাসই নিচ্ছি, T/273। এত, এইবার একটা গ্যাসের ক্ষেত্রে যদি P1 ধরি, চাপ P1 ধরি, তাহলে P1 কত হবে, P0 তাপমাত্রায় 1 প্লাস, কত, T1/273। মানে কি, পিটি টেম্পারেচার, এটা টেম্পারেচার বাড়ালাম, টি ডিগ্রি না করে এবার T1 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, T1 ডিগ্রি সেন্টিগ্রেড করার ফলে তার চাপ কত হলো, P1 হলো। P1 এর মান কত হবে, P1 এর মান আগে যে P0 ছিল সেই P0-র কত হবে, P0 ইন্টু, মানে এইটা যদি তুমি এখানে লেখো ভালো করে, তাহলে কত হবে, এই P1 এর মান কত হবে, আগে কত ছিল, P0 ছিল, পরে কত হবে, P0-র
273 মানে কত, T1/273, টেম্পারেচার কত বাড়িয়েছি, T1, তাহলে T1/273। তাহলে এখান থেকে যদি আমরা P0 কমন নেওয়ার পরে, এখান থেকে P0 কমন নেওয়ার পরে যদি এলসিএম করি, তাহলে নিচে কত আসছে 273। তাহলে 1 থাকলে ডাইরেক্ট গুণ হয়, 273 প্লাস এটা এটা মিলছে, তাহলে কত পড়ে থাকছে T1। তাহলে এখান থেকে যদি আমরা লিখি P1 এর মান সমান সমান P1 P0 ইন্টু 273 প্লাস T1 কে আমরা কি লিখতে পারি, T1 কেলভিন লিখতে পারি। এটা তো কেলভিনে চলে গেছে না, T1 কেলভিন বাই 273, কি করে বুঝলাম, যেমন টি ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে কি করি, টি প্লাস 273 যোগ করি, পুরোটা কেলভিনে গেছে, এটাকে আমরা T1 কেলভিন ধরছি, এটাকে কত T1 কেলভিন ধরছি, 1 দিয়েছি তাই 1, তাহলে T1 কেলভিন নিচ্ছি। একইভাবে আবার কি লিখতে পারি, আবার এটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বলছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি চাপ P2 হয়, তাহলে P2 মান কত হবে, বলো P2 মান কত হবে, P2 মান আগে কত ছিল, P0 ছিল, এই P0 কত বাড়বে, P0 হচ্ছে T2/273 অংশ বাড়বে, বোঝা গেছে। তাহলে এখান থেকে যদি আমরা P2 সমান সমান লিখি, তাহলে P0 কমন নিলে 1 প্লাস T2/273 হবে, তাহলে নিচে 1, যদি নিচে 1 থাকে এরপরে আমরা কি করব দেখো, এরপর আমরা একটা স্লাইড নিচ্ছি, স্লাইড নিলে আমরা কি লিখতে পাচ্ছি, তাহলে P2 সমান সমান এইদিকে যখন এলসিএম করছিলাম তখন নিচে কত আসছে 273 এলসিএম, তাহলে এখানে কত হবে 273 প্লাস কত হবে T2 হবে, তাহলে P2 সমান সমান কত আসছে, আর এক সঙ্গে কি ছিল P0 ছিল, তাহলে P0 ইন্টু এটাকে কি বলবো T2 বলবো বাই 273। তাহলে এইটা আগে কোনটা ছিল, P1 এর মান এটা ছিল, পরে P2 এর মান কোনটা এসছে এইটা, তাহলে এখন P1/P2 করলে কি হবে, এখন P1/P2 সমান সমান আমরা কি লিখতে পারি, P1 এর মান কত ছিল বলো, P1 এর মান ছিল হচ্ছে P0 T1/273, আর ভাগ আছে, তাহলে মেন বাই হচ্ছে এইটা, তাহলে মেন বাই এটা যদি, তাহলে লেখাটা একটুখানি আমাদের ভুল হয়েছে, তাহলে আমরা এইভাবে লিখবো না, মেন বাই যেহেতু ওটা, তাহলে মেন বাই এইটা এসছে, তাহলে ওপরে P1 আর নিচে কত P2, তাহলে P2 এর মান কত হবে, P0 T2/273। তাহলে এখানে করার চেষ্টা করছি, তাহলে P1/P2 এর মান কত হবে তাই বলো, P1/P2 এর মান কত, P0 T1/273, আর উপরে যাবে কোনটা 273, উপরে যাবে, এই নিচেরটা উপরে উঠে যায়, আর ওটা কোথায় রাখবে নিচে, তাহলে P0 T2, তাহলে এইটা আর এইটা কাটছে, এইটা আর এইটা কাটছে, তাহলে কি লেখা যায়, P1/P2 সমান সমান কত আসছে, T1/T2, তাহলে এইটা সমান সমানে আমরা P প্রপোর্শনাল T লিখতে পারি, অর্থাৎ গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সহিত কি সমানুপাতিক, মানে যদি কোনো গ্যাসের টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে তার চাপ কি হবে, বাড়বে, তাহলে তার কি হবে, চাপ কি হবে, বাড়বে, যেরকম চার্লসের সূত্রে কি পেয়েছিলাম, আর কখন বাড়বে, যখন ভি স্থির থাকবে, চার্লসের সূত্রে কি পেয়েছিলাম, ভি প্রপোর্শনাল টি যখন কি পি স্থির ছিল, এটার মানে কি ছিল, এটার মানে ছিল যে গ্যাসের আয়তন বাড়বে যদি তার টেম্পারেচার বাড়ানো হয়, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়ে, আর চাপের সূত্রে কি, যদি টেম্পারেচার বাড়ায় তাহলে তার কি চাপ বাড়বে, একই কথা। দেখো এইবার আমরা এটাকেই পরীক্ষা হলে কিভাবে লিখবো সেটা দেখো, ব্যাখ্যা দেখিয়েছি, এর পরীক্ষা হলে কিভাবে লিখবো দেখো, কি পয়েন্ট আসতে পারে, যে কেলভিন স্কেল অনুযায়ী চাপের সূত্রটা কি, কি লেখা আছে দেখো, স্থির আয়তনে, বলছে স্থির আয়তনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, স্থির আয়তনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ P0, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ P1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ P2 হলে চাপের সূত্র অনুযায়ী P1 এর মানে এইভাবে লিখতে পারি, P0 × 1 প্লাস T1/273, তাহলে এখান থেকে এলসিএম করেছে, এলসিএম করে এইভাবে লিখতে পারি, তাহলে নিচে 1 দিয়েছি, তাহলে 273, তাহলে এইভাবে আসবে 273 প্লাস T1 কে আমরা T1 ধরেছি, যেগুলো আমরা দেখিয়েছি। আবার কি P2 সমান সমান কত হবে, P0 × 1 প্লাস T2/273, এখানে এলসিএম করা হয়েছে, নিচে 1 দেওয়া হয়েছে, এটা 1 দিলে নিচে 273 হবে, উপরে কত হবে 273 প্লাস T2 হবে, 273 প্লাস T2 কে আমরা কি লিখেছি, T2 লিখেছি, তাহলে এখানে T2, তাহলে এবার ভাগ করেছি P1/P2 সমান সমান কত এইটা, তারপরে কি আসছে দেখো, তাহলে ওখান থেকে এইভাবে চেঞ্জ করে দিয়েছি, উল্টে দিয়েছি, তাহলে এবার P0 কাটছে, 273 কাটছে, কি পড়ে থাকছে T1/T2, মানে P ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি টি, অর্থাৎ কি লিখতে পারি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ গ্যাসটির পরম তাপমাত্রার সমানুপাতিক।
গ্যাসটির পরম তাপমাত্রার কি সমানুপাতিক। এইবার দেখো আমরা আরেকটা লেখচিত্র দেখবো, সেটা হচ্ছে পি ভার্সেস টি। এইবার কি দেখো, পি প্রপোর্শনাল টি পেয়েছি, তাহলে পি প্রপোর্শনাল টি পেলে এর গ্রাফ কেমন হবে, মূল বিন্দুগামী হবে এইভাবে। এইভাবে এইটা কি, গ্যাসের আয়তন ভি সবসময়, এটা এটা মানে কি বোঝায়, স্থির বোঝায়। গ্যাসের আয়তন কি স্থির, গ্যাসের আয়তন কি স্থির। তো দেখো আজকে এই পর্যন্ত রাখছি, তো নেক্সট ক্লাসে এর থেকে কিছু গ্রাফের অঙ্ক রয়েছে, এই গ্রাফের বেস করে মানে যে লেখচিত্র করালাম এই লেখচিত্রের উপর বেস করে একটা বা দুটো অঙ্ক প্রবলেম রয়েছে সেটাকে সলভ করাবো। তারপরে অ্যাভোগাড্রো সূত্র পড়াবো, অ্যাভোগাড্রো সূত্রের উপর বেস করে কিছু অঙ্ক রয়েছে সেগুলো করাবো। তার সাথে আমরা চলে যাব কি, আদর্শ গ্যাস সমীকরণ চলে আসবো। আদর্শ গ্যাস সমীকরণের যে ধ্রুবক রাশি আর রয়েছে, আর এর একক নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব, আর তার মান নির্ণয় করব এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, আর ক্যালোরি পদ্ধতিতে। যে ক্যালোরিতে ওর মান কত হবে সেটার মান আমরা বের করবো। তো আজকে পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে তারপর থেকে শুরু হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।